সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি কমরেড রূপম রায় আমাদের সাথে রয়েছেন। আপনারা জানেন বর্তমান ব্যাংকিং পরিস্থিতি কিভাবে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার কি চাইছে আগামী পাবলিক সেক্টর ব্যাংকে নিয়ে। তো সেই বিষয়ে আমাদের যে মতামত, আমাদের যে নেতৃত্বের যে মতামত, এই মতামত জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছেন আপনারা সবসময় অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনকে আপনারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই আজকে শর্ট ওয়াইল আমাদের মধ্যে আমাদের জেনারেল সেক্রেটারি রয়েছেন, উনি আপনাদের সামনে বর্তমান ব্যাংকিং পরিস্থিতি এবং আমরা কি চাইছি দেশের ব্যাংকিং যে পরিকাঠামো, এই পরিকাঠামোটাকে শক্ত রাখার জন্য, কনসিস্টেন্ট রাখার জন্য কি করা উচিত না করা উচিত সেই বিষয়ে জেনারেল সেক্রেটারি বক্তব্য রাখবেন। তারপর আপনারা আপনাদের কাছ থেকে যে প্রশ্ন আপনারা রাখতে চান সেটা আপনারা রাখবেন। আমি এখন অনুরোধ করছি আমাদের জেনারেল সেক্রেটারি কমরেড রূপম রায় আমাদের সাথে রয়েছেন এবং আমার ডেপুটি জেনারেল সেক্রেটারি আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি রয়েছেন অতনু রয়েছে আমার সাথে। এবং যেহেতু এটা ওয়ার্কিং টাইম, সেই কারণে অন্য ব্যাংকের যারা আধিকারিকরা আছে সবাইকে আমরা পাইনি, কিন্তু এই শর্ট ওয়াইলে আমরা প্রেস মিটটা কল করেছি। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমি আমার জেনারেল সেক্রেটারিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ওনার বক্তব্য শুরু করার জন্য। সরকার রিফর্মসের নামে কি ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট আনছে, আর এই অ্যামেন্ডমেন্টগুলো সাধারণ মানুষের জীবনে কি ক্ষতি আনবে এটা জানা দরকার সাধারণ মানুষের। আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের তরফ থেকে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি। অনেক সময় দেখা যায় যে মিডিয়া বা সমাজের মধ্যে মানুষ এই ভাবটা রাখে, একটা পারসেপশন আছে যে ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন কনফেডারেশন ওরা নিজেদের স্টাফ বা নিজেদের অফিসারের স্যালারি বা ওদের সার্ভিস কন্ডিশন নিয়ে ওরা ডিফারেন্ট এজিটেশন, স্ট্রাইক, ধর্ণা বা ডিফারেন্ট নিগোসিয়েশন করে ম্যানেজমেন্টের সাথে বা সরকারের সাথে। কিন্তু আমরা ইতিমধ্যে অনেক কিছু পদক্ষেপ নিয়েছি যেগুলো লোকের জীবনের সাথে কানেক্টেড। এর আগেও নিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। যখন এই সরকার বলেছিল যে ব্যাংক কিছু প্রাইভেট করবে, ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বিল আনবে, আজকে থেকে 2-3 বছর আগে আমরা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের তরফ থেকে পুরো ভারতবর্ষে আমরা করেছি, বাস যাত্রা, পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছি, দিল্লিতে ধর্ণা দিয়েছি। এর আগে 2018-এ এফআরডিআই বিল একটা এনেছিল এই সরকারই, বর্তমান কেন্দ্রীয় সরকার। এফআরডিআর বিল থ্রুতে একটা ম্যাজিস্ট্রেট, যে কোনো একজন ম্যাজিস্ট্রেট একটা ব্যাংকে লিকুইডেট বা বন্ধ করে দিতে পারে, এরকম ড্রেকোনিয়ান রুল একটা এনেছিল। এটা আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন প্রটেস্ট করেছি। তারপর পার্লামেন্টারি কমিটির সাথে দেখা করে ওই বিলটা পার্লামেন্টে সরকার আনতে পারেনি, বিকজ এটা পাবলিক আউটরিচ হয়েছিল ওটার জন্য। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইস্যু নিয়ে, রিক্রুটমেন্ট নিয়ে, ব্যাংকিং সেক্টরে স্ট্রেস নিয়ে, ব্যাংকিং সেক্টরের মার্কেট শেয়ার, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরকে একটা আলাদাভাবে সরকার ওকে সাপোর্ট করা। আর সরকারের যাবতীয় স্কিম, যে আজকে 90% স্কিম পাবলিক সেক্টর ব্যাংক সরকারের যাবতীয় স্কিম, যেটা জনসাধারণের যেই জন্য যে স্কিমগুলো সরকার আনছে, সেটা শুধু পাবলিক সেক্টর ব্যাংক 90% এই স্কিমগুলোকে এগুলোকে টেক কেয়ার করে। ওয়ারেস পাবলিক সেক্টর ব্যাংক ওদের কাছে 50% উপরে মার্কেট শেয়ার থাকা সত্ত্বেও পাবলিক সেক্টর অ্যান্ড আদার ফরেন ব্যাংকস মিলে অ্যারাউন্ড 50% মার্কেট শেয়ার থাকলেও ওরা 1-2%ও তার সরকারি স্কিমগুলো ওরা ইমপ্লিমেন্ট করে না। এই নিয়ে সরকার বা আমাদের স্টেট এসএলবিসিতেও সেইভাবে এই প্রাইভেট সেক্টর ব্যাংকে গভর্নমেন্ট সেভাবে ওদেরকে জবাবদেহি থাকে না। প্লাস আমরা এটাও দেখতে পাই, ত্রিপুরা রাজ্যে হয়তো কম, বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন ফান্ড এই প্রাইভেট ব্যাংকে দেওয়া হয়। ওরা যদি সরকারি কোনো স্কিম বা সরকারি জনমানুষের জন্য যদি কোনো কাজ না করে, ওদের যদি এমপ্লয়িকে শুধু প্রফিটেবল বিজনেস করার জন্য এমপ্লয়িকে লাগায় আর প্রফিট করে, তাহলে সরকারি ডিপোজিট ওদের কাছে কেন রাখে, সেটাও একটা আমাদের প্রশ্ন। এই যে আমি যে ডিফারেন্ট টাইপ অফ বায়াসনেস বা একটা সরকারের সাইলেন্স অন দি প্রাইভেট সেক্টর যে চলছে, নাও প্রেজেন্টলি সরকার অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে। ফার্স্ট, আপনারা হয়তো দেখেছেন যে মার্জার অফ পাবলিক সেক্টর ব্যাংক নিয়ে কথা বলা হচ্ছে, যে ব্যাংক অনেক পাবলিক সেক্টর ব্যাংকগুলোকে মার্জ করবে। আর ভারতবর্ষে আমাদের বড় সাইজের ব্যাংক দরকার বড় বড় প্রজেক্ট করার জন্য। হয়তো আপনারা শুনেছেন এই কথাটা, যে এতগুলো পাবলিক সেক্টর ব্যাংক দরকার নেই, মার্জ করে 3-4টা ব্যাংক করা হোক, আর ওয়ার্ল্ডের টপ 20-র মধ্যে যাতে আমাদের 1-2টো ব্যাংক আসে ভারতবর্ষে। তারপরে আবার আরেকটা নিউজ হয়তো আপনারা পেয়েছেন
যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাবলিক সেক্টর ব্যাংকে 49% অব্দি করা যেতে পারে। 49% করা শুধু না, 49%-এর ইকুয়াল রিপ্রেজেন্টেশন ব্যাংকের বোর্ডে দেওয়ার প্রস্তাব উইথ দ্যাট, এটা রয়টার্স বা বিভিন্ন নিউজ মাধ্যমে এটা এসেছে। তারপরে আপনারা হয়তো শুনেছেন এর মধ্যে যে ব্যাংকিং সেক্টরে আরো প্রাইভেটাইজেশন, ইন্স্যুরেন্স সেক্টরে প্রাইভেটাইজেশন, বিভিন্ন যে স্টেপ ওরা নিচ্ছে, এর মধ্যে ওরা আরেকটা স্টেপ নিয়েছে যে স্টেট ব্যাংক আজকে 207 বছরের স্টেট ব্যাংকের হিস্ট্রি, স্টেট ব্যাংক সবসময় স্টেট ব্যাংকের নিজস্ব লোক দিয়ে স্টেট ব্যাংকে চালানো হয়, কোনো সময় বাইরের লোক স্টেট ব্যাংকে চালায় না। স্টেট ব্যাংকের চেয়ারম্যান হলো চিফ এক্সিকিউটিভ অফ দি ব্যাংক। চিফ এক্সিকিউটিভ আপনারা বুঝেন যে দি পার্সন হু টেক্স ডিসিশন, অ্যান্ড ওনাকে সাপোর্ট করে কিছু এমডি, 4 জন এমডি আছে আমাদের, ওরা সাপোর্ট করে। সিমিলারলি আদার পাবলিক সেক্টর ব্যাংকে এমডি এন্ড সিও হলো চিফ এক্সিকিউটিভ, আর ওনাকে সাপোর্ট করে এক্সিকিউটিভ ডাইরেক্টর ইডি। সরকার রিসেন্টলি একটা ডিসিশন নিয়েছে ক্যাবিনেট যে স্টেট ব্যাংকের একজন এমডি প্রাইভেট সেক্টর থেকে আসবে, ওরা একজন দিয়ে শুরু করেছে। আর অন্য পাবলিক সেক্টর ব্যাংকে বলেছে ওদের ইডি আর এমডি সব প্রাইভেট সেক্টর থেকে আসতে পারে। এটা আরেকটা স্টেপ। এর এই ইন বিটুইন এই সরকার বিভিন্ন ব্যাংকের, সব পাবলিক সেক্টর ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট, আমরা যাকে স্কিল ফরেন এবং অফিসার বলি, ওদেরকে আমরা এমপ্লয়ি পক্ষ থেকে কোনো ডিমান্ড করিনি, আমাদের অফিসারকে হিউজ অ্যামাউন্ট অফ ইনসেন্টিভ দেওয়ার একটা প্রস্তাব দিয়েছে। 15 লাখ থেকে 50 লাখ 55 লাখ টাকা অব্দি ইনসেন্টিভ দেওয়ার প্রস্তাব দিয়েছে সারা বছরে কাজের ভিত্তিতে, যেটা আমরা অপোজ করছি যে আমাদের লাগে না, উই ডোন্ট ওয়ান্ট দিস মাচ অফ মানি, আমরা যা স্যালারি পাই যথেষ্ট, আমাদের দরকার নেই, আমাদের সার্ভিস কন্ডিশন লাগে ভালো। কেন এই ইনসেন্টিভটার পিছনে একটা এজেন্ডা আছে, উই হ্যাভ আন্ডারস্টুড। ওর সাথে একটা সরকার আরেকটা চিঠি করেছে যে প্রতি 3 মাসে কজন ব্যাংক অফিসারকে বা ব্যাংকের ক্লার্ককে পাবলিক ইন্টারেস্টে আপনারা রিটায়ারমেন্টে পাঠিয়েছেন, যাদের ওরা যে লোকগুলো 55 বা 58 ইয়ার্স অ্যাটেন্ড করেছে। আমাদের ব্যাংকিং সেক্টরে সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, একটা এজের পর আবার সার্ভিস রিনিউ হয়, যে আপনাকে এক্সটেনশন দেওয়া হয়, 55 58 রিভিউ করা হয়। নর্মালি এখানে দেখা হয় সেন্ট্রাল গভর্নমেন্টে যে ওই লোকটার ইন্টিগ্রিটি বা তার ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি কেমন, উনি লোকটা কোনো ম্যালাফাইড বা কোনো ব্রাইবারি বা কোনো রকমের কারাপশনে ইনভলভ কি না। কিন্তু ব্যাংকিং সেক্টরে কি হয়, এই ইন্টিগ্রিটিটা জয়নিং এর পরের থেকেই চেক করা হয়। আমাদের অফিসার সার্ভিস রেগুলেশন আন্ডারে রেগুলারলি আমাদের অফিসারদেরকে চার্জশিট করা হয়, ডিপার্টমেন্টাল প্রসিডিংস করা হয় যারা এই কাজে লিপ্ত। সো সার্ভিসেস কি করে হয় আপনারা দেখুন, আপনাদের এখানে ব্রাঞ্চ আছে অনেক। হাউ দেয়ার, ওয়াই আরবিআই সাইলেন্ট? যে তুমি সাধারণ মানুষ এইচডিএফসি কে বলবে না না তুমি এখানে অ্যাকাউন্ট খুলতে 5,000 টাকা ডিপোজিট লাগবে, ওই লোকটা ভয় ওইখানে ঢুকতে পারবে না এইচডিএফসি থেকে, বলে তোমার জন্য সলিউশন আছে, তুমি যাও বিজনেস লোন লাগে তুমি এইচডিবি ফাইন্যান্সিয়াল ব্যাংকিং এ যাও, ওই সার্ভিসে বা অমুক জায়গায় যাও। আমার টাকা দিয়ে ব্যাংকিং চলছে, কিন্তু আমার যখন লোন নিতে লাগে তখন আমি ক্রেডিট ভর্তি না, আমি বিশ্বাসযোগ্য কাস্টমার না, তখন আমাকে হাই ইন্টারেস্ট রেটে যেতে হবে। কেন এই দেশে এই কথা? সো ওয়ার ইজ দি মাই ইন্টারেস্ট রেট, আমার ইন্টারেস্ট কোথায়? এই করে আমি 1200 টাকার অমুক স্কিম সরকারের এই টাকা দিয়ে দেশ চলবে না। দেশে যদি উন্নতি হওয়া উচিত, সবাই যদি উন্নতি হওয়া দরকার, তাইলে এন্টারপ্রেনারশিপ বা এই লোন সংস্থায় যদি না পায় লোকে, চাকরি কত দিতে হবে সরকার? চাকরি শুধু সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরের চাকরি না। আপনারা ডেঞ্জারাস সাইডটা দেখেন, অ্যাপ দিয়ে আজকে ব্লিঙ্কিট আছে, গুয়াহাটির মতন জায়গায় ছোট ছোট শহরে ব্লিঙ্কিট বা বিভিন্ন অ্যাপ এসছে, আপনি 5 মিনিটের মধ্যে এনিথিং ইউ ওয়ান্ট ইজ কামিং। ছোট ছোট দোকান বন্ধ হয়ে যাবে। জ্যাপটো ইজ কামিং, ফ্লিপকার্ট মিনিট ইজ কামিং। গভর্নমেন্ট ইজ সাইলেন্ট, গভর্নমেন্ট কোনো স্টেপ নিচ্ছে না। এই দেশে যে আনএমপ্লয়মেন্ট, এখানে হিউজ কম্পিউটারাইজেশন, এরকম অ্যাপ বেসড বিজনেস বা এআই ইন্টারভেনশন, এআই দিয়ে কাজ সিস্টেম থেকে নাই হয়ে যাচ্ছে। আজকে আপনি এআই ইউজ করে আপনি সবকিছু কাজ করতে পারবেন, একটা উকিলের কাজ বলেন, একটা ড্রাফটিং বলেন, ভেরিয়াস ওয়ার্ক থ্রু এআই ইজ বিং ডান। এটা নিয়েও এআই বিওসি লিখেছে, আমার ওয়ার আমার একটা আর্টিকেল কভার করেছে যে এআই শুড বি ব্যান। 1996 সালে যখন ডলি শিপকে ক্লোন করা হয়েছিল, একটা ভেড়াকে ক্লোন করেছিল, এটা ব্যান করেছিল। যে আজকে এআই দিয়ে মানুষ ক্লোন করা যায়। আমি আপনাকে ভিডিওগুলো পাঠাবো, এখানে মনে হবে এটা শুট করেছে আমাদের যে বিভিন্ন অ্যাওয়ারনেস ম্যাটেরিয়াল সঞ্জয়দা দেবে, এগুলো সব এআই দিয়ে আমরা বানিয়েছি। এন্ড আমি অপোজও করছি, এআই জানাও দরকার, এটাও দরকার। এই যে দেশের উপরে একটা অ্যাটাক আসছে, এই জন্য ব্যাংকিং সিস্টেমে যদি পাবলিক সেক্টর না থাকে, এন্টারপ্রেনারশিপ থাকবে না। পাবলিক সেক্টরে আরো রিক্রুটমেন্ট হওয়া উচিত। এই আওয়াজ যদি সাংবাদিক বন্ধুরা আপনারা বা সমাজের কাছে যদি মেসেজটা না যায়, কেন 1000, 1200, 2000 টাকা স্কিম দিয়ে দেশ চলবে না। আমি আরেকটা কথা বুঝিয়ে দিই, একটা গ্রাম বা একটা হয়তো সেমি আরবান সেন্টারে একটা লোক
আমাদের পরিবারে কি হয়, আমরা নর্মালি ভাবি যে মেল পার্সন, যে পুরুষ, উনি পরিবারের লিড করে, আর সমাজ এক্সপেক্ট করে যে উনি ইনকাম করবে আর সংসারটা, ফ্যামিলিটা চলবে। দেখা যায় যে বিভিন্ন জায়গায় পুরুষ উনি চাকরি করছে বা কিছু একটা কর্ম করছে, যাই হোয়াট এভার, দ্যাট হাজব্যান্ড ইজ নট হ্যাপি, the male person is not happy and he wants to vote against the government. গভর্নমেন্ট দেখছে যে আমি ওর যে চাহিদা, আমি কিছু করব না, আমার কাছে ওই টাকা নেই, বিকজ আই এম ডাইভার্টিং মাই মানি সামওয়্যার এলস, আমি এয়ারপোর্ট বানিয়ে অন্যকে দিয়ে দেবো, আই এম ডুইং ইট বিকজ আই ওয়ান্ট মানি ফর মাই ইলেকশন। এটা পলিটিক্যাল সাউন্ড হবে, বাট সব পলিটিক্যাল পার্টি এই করে। সো ইট ইজ এ পলিটিক্যাল, এটা কোনো পার্টি ইয়ে না। গভর্নমেন্ট কি করেছে, দ্যাট আই এম আনএবল টু টেক কেয়ার অফ হিম, সো আই উইল বাই দি 50% অফ দি ভোট বাই গিভিং 1250 রুপিস। ওর অ্যাকাউন্টে আমি যেই আমার ওই ওয়াইফকে 2000 টাকা বা ওনার হাউস ওয়াইফকে 2000 টাকা দিয়ে দিলাম, শি ইজ ভেরি হ্যাপি, শি গেটস এ ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অ্যান্ড আমার 50% ভোট চলে গেল। কিন্তু এদিকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পলিটিক্যাল এক জায়গায় আমরা আসি না, কনসেনসাস নেই। দিস ইজ দি নিউ ডিজাইন, এটা বোঝা উচিত। এই করে কিন্তু কিছু হবে না, আলটিমেটলি দ্য ফ্যামিলি উইল সিঙ্ক। 1000 রুপিস 2000 রুপিস। আজকে চায়না গেছিল ওরা মডেল স্টাডি করতে, চায়নার মডেলে শুধু তারা হয়তো ইন্ট্রোডিউস করছে যে হোয়াট কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে করবো, বাট চায়না হ্যাজ অ্যানাদার মডেল। সব লোককে এমপ্লয়মেন্ট দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাকশন করে পুরো ওয়ার্ল্ডটাকে রুল করা, এটা। আর চায়না ওইটাও দায়িত্ব নেই, চায়না কেন, বিভিন্ন অ্যাডভান্স কান্ট্রিজ দে আর টেকিং। আজকে ইউএস যান, ইউকেতে যান, হেলথ কেয়ার ইজ স্টেট রেসপন্সিবিলিটি। আজকে আমি যা স্যালারি পাই, আজকে যদি আমি 1 লাখ টাকা স্যালারি পাই, তারপরে আমি 30% ট্যাক্স দিই, 30,000 টাকা ট্যাক্স দিই, তারপরে আমি যে ফ্ল্যাটে থাকবো ওই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডটাও আমি পয়সা দেবো, মিউনিসিপ্যালিটির জন্য আমি হাউসকিপিং এর পয়সা দিব, জলের জন্য আমি পয়সা দিব, রাস্তায় কোনো ইনসিডেন্ট হলে আমি রেসপন্সিবল, কালকে যদি আমার এগেন্সে কিছু হয় উকিলের জন্য আমি পয়সা দিব, স্কুলে বাচ্চা পড়বে ওখানে আমি পয়সা দিব, হসপিটালে গেলে পয়সা দিব। দেন হোয়াট ফর ইউ আর টেকিং ট্যাক্স? তাহলে গভর্নমেন্ট কেন আছে? বিকজ গভর্নমেন্ট মাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, ওরা শুধু পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার। আমরা যে একটা ভোট দিই, ভোট দেওয়ার পর ওরা পাওয়ার অফ অ্যাটর্নি পায়, এই দেশকে চলে। এই দেশের অ্যাসেট কিন্তু সর্বসাধারণের, এই কথাটা সরকার বোঝা উচিত। এই জন্য দেশের মানুষ যখন প্রশ্ন করবে যে হোয়ার ইজ মাই ইন্টারেস্ট রেট, তুমি আমার টাকা নিয়ে আমাকে দিচ্ছ না, আমাকে তুমি 20-22% ইউ আর ফোর্সিং মি টু অ্যাপ, আর আমার টাকা নিয়ে তুমি কর্পোরেটকে 4-5-6% দিয়ে হিউজ রাইট অফ করিয়ে আরেকটা কর্পোরেট দেখিয়ে নিয়ে এয়ারগেটের নাম, দিস গেম দ্য পিপল অফ দি কান্ট্রি শুড আন্ডারস্ট্যান্ড। সো এই প্রশ্নটা হওয়া উচিত। সো এইগুলো সব জিনিস নিয়ে আমরা আন্দোলন বা এজিটেশন আমরা করবো। আমাদের নিজস্ব দাবি দেওয়া আছে, 5 ডে ব্যাংকিং, বিভিন্ন জিনিস আছে, রিক্রুটমেন্ট, দিস আর অলসো পার্ট অফ ইট। আমরা বিশ্বাস করি যদি সাধারণ লোক এই কথাটা না বুঝে, পাবলিক সেক্টর ব্যাংক হয়তো থাকবে না। এমপ্লয়ি তো যাই স্যালারি পায় কিছু করে খেয়ে নেবে, বাট আলটিমেটলি যে একটা গরিব লোক বা একটা সাধারণ লোক, ওর যে একটা সাহারা, এই সাহারাটা আর থাকবে না। শর্টেজ অফ ম্যান পাওয়ার, এই ম্যান পাওয়ার শর্টেজে সত্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হাইয়েস্ট প্রফিট করে। তাহলে জবাবদেহি প্রাইভেট সেক্টরে কেন না সরকারের? এই সব কিছুর পিছনে ফেব্রুয়ারি মাস 2025-এ একটা IMF থেকে একটা ডাইরেক্টিভ আসে সরকারের কাছে। এটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন, দরকার বলে আমি সঞ্জয় দাকে দিয়ে দেবো, সঞ্জয় দা আপনাদেরকে দিয়ে দেবে। ওইখানে বলেছে যে তুমি এই পাবলিক সেক্টর ব্যাংকে প্রাইভেটাইজ করো, সবাইকে মার্জ করো, ডিসইনভেস্ট করো, প্রাইভেটাইজ করো। সরকার আন্ডারটেকিং দিয়েছে যারা করবে, এন্ড প্রসেসটা বলে দিচ্ছে ওখানটায়। IMF কেন ডাইরেক্টিভ দেয়? যখনই সরকার কোনো IMF বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেয়, ওকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হয়। ওই এগ্রিমেন্টের শিডিউল 4 এর আন্ডারে কিছু কন্ডিশনালিটি থাকে যে তোমাকে কি কি করতে হবে। আমরা যখন পার্সোনাল লোন দিই, আমরা কি বলি যে আপনি আটা রামদেব থেকে কিনবেন, কাপড় রিলায়েন্স থেকে কিনবেন? আমরা তো বলি না। কিন্তু ফরেন থেকে যখন আমরা লোন নেবেন, দিস আর কল স্ট্রাকচারাল রিফর্মস, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টস, এগুলো করা হয়। অ্যান্ড আজকে যে আধার এসছে এই দেশে, GST এসছে, সব এগুলো লোনের কন্ডিশন। আজকে যে আপনার মিউনিসিপ্যালিটি বলছে স্মার্ট সিটি, তার মানে মিউনিসিপ্যালিটি শুড বি ইন প্রাইভেট হ্যান্ড, ওয়াটার শুড নট বি গিভেন ফ্রি। আজকে ওয়াটারে মিটার লেগে গেছে সব জায়গায়, দিস আর অল কন্ডিশনালিটিস। UTI যেটা গভর্নমেন্ট ছিল মিউচুয়াল ফান্ড, ওটাকে প্রাইভেট করো, কন্ডিশনালিটিস। আমরা বই বের করেছি এর উপরে। যত সরকারি ডিসিশন, ব্যাংকের কম্পিউটারেশন থেকে শুরু করে 1 লাখ সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্ট ফ্রিজ করা, দিস আর কন্ডিশনালিটিস। পরিষ্কার লেখা, দ্য গভর্নমেন্ট হ্যাজ নো বিজনেস টু বি ইন বিজনেস। যদি আমরা রিভার্সটা দেখি, আজকে যদি আমরা রিভার্সটা দেখি, যদি আমরা আমেরিকার দিকে দেখি, আমরা যদি ইউকের দিকে দেখি, আমরা যদি টপ ডেভেলপ কান্ট্রি দেখি, সেখানে কিন্তু উল্টো জিনিসটা কিন্তু আমাদের দেশে এক্সপ্লয়েট করা হয়। সেখানে কি, সেখানে আজকে যদি টোটাল সরকারি এবং পাবলিক সেক্টরে টোটাল চাকরি করার মধ্যে কত পার্সেন্ট লোক সরকারি বা পাবলিক সেক্টরে চাকরি করে, ইন্ডিয়ার ফিগার 2004-এরই 3.94%, আজকের দিনে হয়তো 3% হবে। যদি আমরা USA যাই, UK-তে যাই, টপ কান্ট্রিগুলো যাই, টপ ডেভেলপ কান্ট্রি যাই, ওখানে 15-30%। কেন? তাহলে ওরা কেন বিলিভ করে টপ ডেভেলপ কান্ট্রি যে গভর্নমেন্ট হ্যাজ এ বিজনেস টু বি ইন বিজনেস, তার সরকারি পাবলিক সেক্টর আন্ডারটেকিং থাকা উচিত। আজকে আমাদের দেশে আমি কালকে দেখেছি 151টা ডিস্ট্রিক্টে ইউরেনিয়াম পাওয়া গেছে ইন মাদার্স ব্রেস্ট মিল্ক।
আজকে আপনি দেখেন দেশের মধ্যে ক্রাইম কি বাড়ছে, আপনি হাঙ্গার দেখেন ইন্ডেক্স দেখেন, আপনি ক্রাইমের ইন্ডেক্স দেখেন, আপনি জবলেসনেস দেখেন, কোন ইন্ডেক্সে আমরা উপরে? শুধু গভর্নমেন্ট অ্যাসেট গুলোকে বিক্রি করো, প্রাইভেট হাতে দিয়ে দাও। দ্যাট ইজ হোয়াট দে আর ডুইং। এনিওয়ে, কামিং ব্যাক টু দি ব্যাংকিং, এই যে জিনিসগুলো করছে ওরা, যেহেতু আমাদেরকে অনেক চেষ্টা করেছে, এত রাইট অফ করে, এত প্রেশার দিয়ে বড় বড় রাইট অফ করে, তারপর আমরা প্রফিট করছি হিউজ। নাও দে আর গোয়িং এন্ড কামিং উইথ এ নিউ ফর্মুলা, ডিভাইড এন্ড রুল, যে একটা সেগমেন্টকে পয়সা দাও, জবরদস্তি রিটায়ার করাও, প্রাইভেট সেক্টর থেকে টপ লেভেলে বোর্ডে আনো, এফডিআই দিয়ে ফরেন ইনভেস্টরকে বোর্ডের মধ্যে ওদের রিপ্রেজেন্টেটিভ আনার পরে বোর্ডটাকে প্রাইভেট সেক্টরে দিয়ে দাও, তারপরে নিজের মধ্যে কাজ করো, তারপরে প্রাইভেট করে দাও। দিস আর অল আইডিবিআই ব্যাংক যে প্রাইভেটাইজেশনের দিকে গেছে, দ্যাট ওয়াজ অলসো গভর্নমেন্ট। না, ও সরকার বলছে যে আমাদের বিগ সাইজ ব্যাংক লাগে, কিসের জন্য? লং টার্ম ফাইন্যান্স করার জন্য। তাইলে এই সরকারকে প্রশ্ন কে করবে যে আইডিবিআই ব্যাংক ওয়াজ আইডিবি, আগে ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আইএফসিআই ছিল, আইসিআইসি ছিল, এগুলো ব্যাংক ছিল না, এগুলো লং টার্ম ফাইন্যান্স ব্যাংক ছিল, সরকারি ছিল। কেন প্রাইভেটাইজ করেছিল তখন? আজকে তোমার কেন ক্রিয়েট করতে লাগে? নাও ইউ হ্যাভ মেড দেম প্রাইভেট, গিভেন টু দেম। আর সরকারি অ্যাসেটকে আবার এই বড় ব্যাংক বানানোর নামে পাবলিককে কতদিন ধোকা দেবে? এইটা ছাড়া এখন আমি পাবলিকের কথায় আসি। আমরা রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছিলাম, আমি সঞ্জিতাকে বলবো প্রেসের গ্রুপে এটা দিতে, এআইবিওসির থেকে, যে হোয়ার ইজ মাই ইন্টারেস্ট রেট। আমরা সরকারকে প্রশ্ন করছি এআইবিওসির থেকে, আমরা বলছি দেশের পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করো যে আমার ইন্টারেস্ট রেট কোথায়। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আজকে দেশের 70% ডিপোজিট ব্যাংকিং সেক্টরে সাধারণ মানুষের। আমরা ব্যাংক অফিসাররাও ব্যাংকে ডিপোজিট রাখি না, আমরা হয়তো মিউচুয়াল ফান্ডে রাখি, আপনারা হয়তো মিউচুয়াল ফান্ডে সিট করেন। সাধারণ মানুষ এটা বুঝে না, সাধারণ মানুষের টাকা ব্যাংকিং সেক্টর, সরকারি টাকা আরো 12-13% ওখানে আছে, প্লাস ইনস্টিটিউশনের পয়সা আরো হয়তো 10-12%, কর্পোরেটের মাত্র 10% টাকা ব্যাংকিং সেক্টরে থাকে। ধ্যান দিয়ে শুনবেন কথাটা। আজকে সাধারণ মানুষ যখন ব্যাংকে টাকা রাখে, 2.5% ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট, সেভিংসে ইন্টারেস্ট, আর 5-6% ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট, ওই টাকাটাও ব্যাংকে রাখে। আজকে যখন ব্যাংকে আমরা টাটাকে লোন দিয়েছি রিসেন্টলি, যখন এয়ার ইন্ডিয়া টেক ওভার করে টাটা, কত পার্সেন্টের সুদে? 4.25%। আজকে বিভিন্ন কর্পোরেটকে আমরা কত পার্সেন্ট রেটে ইন্টারেস্টে দিই? 6-8%। আজকে আমাদের যখন সরকারি চাকরি যারা করে তারা হাউজিং লোন পায় কততে? 8%-এ পায়, 7.5%-এ পায়, কার লোন 9-10%-এ পায়। কি ওরা টাকা রাখে? এই যে বিজনেসম্যান যে আছে, ওরা কি টাকা এক্সট্রা থাকলে ওরা কি ব্যাংকে ডিপোজিট করে না, ওরা বিজনেসে লাগায়? ওরা এসএমই লোন কয় টাকায় পায়? 9%-এ, 10%, হয়তো 11%-এ পায়। কিন্তু যে লোকটা, যে সাধারণ মানুষ যে টাকা রাখে, ও যখন ব্যাংকে যায়, প্রথম কথা পাবলিক সেক্টর ব্যাংকে স্টাফ নেই, আমরা ওইভাবে ওকে সার্ভিস দিতে পারি না। আমরা সরকারি সবাই 2-4টা বিশ্বকর্মা স্কিম, অমুক স্কিম, আজকে কোনো নেতা আসলো, বড় প্লে কার্ড, বহুত কাজ হয়ে গেল, কিছু হয় না। আমরা যে দৈনন্দিন যে কাজ করি, ওই কাজের মাধ্যমে কয়জনকে এন্টারটেইন করতে পারি পাবলিক সেক্টর? বিকজ আমাদের লোক নেই, আমরা তাকাতে পারি না, নর্মাল কাজ করতে পারি না। তখন এই লোকগুলো বাধ্য হয়ে কোথায় যায়? নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, স্মল ব্যাংকস, ওদের কাছে যায়। কত পার্সেন্ট ইন্টারেস্ট নেয়? 18, 20, 22, 24% ইন্টারেস্ট। আর এই যে পাবলিক সেক্টর ব্যাংক বা বিভিন্ন ব্যাংক, এই যে হিউজ টাকা যে কর্পোরেট বা অন্য লোকদেরকে দিচ্ছে, আজকে যদি আমরা এয়ার ইন্ডিয়াকে 4.25% ইন্টারেস্টে দেই, তারপরে কর্পোরেটের যে এনসিএলটি আর রাইট অফ, একটা হিউজ অ্যামাউন্ট, অ্যারাউন্ড 70% লোন রাইট অফ হয়। তো 4.25 যদি আমি 70% করি, আমার নেট রিটার্ন 2.5% আমি পাচ্ছি। আমি যে সেভিংসে যে ইন্টারেস্ট দিচ্ছি, ওতে কম রেটে আমি লোন দিচ্ছি, আর লোনের লুট হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। এই যে নন ব্যাংকিং ফাইন্যান্স গুলোকে কে ফাইন্যান্স করে? এসব ব্যাংকগুলো ফাইন্যান্স করে, যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর নামে এদেরকে টাকা দিয়ে দিল, হয়তো 8-9%। এরা হিউজ নিয়ে ওরা কোনো স্ট্র্যাটেজিক্যালি আগায় না। একটা এজে যখন ওই এজটা অ্যাটেন্ড করে, যেরকম আমাদের ক্ষেত্রে 55-58, তখন ওনাদেরকে এক্সটেনশন আর দেয় না, ওদেরকে পাবলিক ইন্টারেস্টে রিটায়ার করায়। এই যে ইনসেন্টিভ যে হিউজ এনেছে, হিউজ অ্যামাউন্ট অফ ইনসেন্টিভ যে এনেছে, ওর সাথে ওই যে লেটারটা যে কজনকে তুমি এক্সটেনশন দিয়েছো, ইউ শুড সেন্ড এ রিপোর্ট টু আস এভরি 3 months, পাবলিক ইন্টারেস্টে কজনকে তুমি রিটায়ার করিয়েছো, এটার সাথে একটা লিঙ্ক আছে। ওই ইনসেন্টিভে বলা হয়েছে যে তুমি অফিসারদেরকে স্কেল 4 and above, সিনিয়র স্কেল 4 অফিসার, একটা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার, এখানে সিনিয়র ম্যানেজমেন্ট নামেই সিনিয়র ম্যানেজমেন্ট, এর ডেফিনেশনটাও চেঞ্জ হওয়া উচিত। আমরা ইতিমধ্যে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন থেকে আমি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস আর সেন্ট্রাল লেবার কমিশনে রেজ করেছি, হয়তো এটা ঠিক করা হবে, যে ওদের মধ্যে
5টা ব্র্যাকেটে ওদেরকে রাখা হবে, 20-20-20-20, 5টা ব্র্যাকেটে ওদেরকে রাখা হবে। লাস্ট ব্র্যাকেটে যে 20% ওরা কোনো ইনসেন্টিভ পাবে না। এখানের মধ্যে আমরা বুঝতে পেরে গেছি যে লাস্ট ব্র্যাকেটে 20% থাকবে, ওদেরকে শুধু ইনসেন্টিভ দেবেন থেকে বঞ্চিত করবে না, ওদেরকে ওই যারা 55 বা 50 ওদেরকে এক্সটেনশনও দেবে না। তো যখন এমডি যে প্রাইভেট সেক্টর থেকে আনা স্টেট ব্যাংকে, বাকি ব্যাংকে এমডি ইডি প্রাইভেট সেক্টর থেকে আনা, আর এখান থেকে সিনিয়র ম্যানেজমেন্টকে 20% করে যাদের 55-50 ভাবে আস্তে আস্তে ওদেরকে রিটায়ার করে দেওয়া পাবলিক ইন্টারেস্টে। আর হিউজ ইনসেন্টিভ এই জন্য দেওয়া, কেন ব্যাংকের এই স্যালারিতে প্রাইভেট সেক্টর থেকে কোনো এমডি আসবে না। একটা ব্যাংকের, স্টেট ব্যাংকের একজন এমডি খুব বেশি 40-50 লাখ টাকা বছরে স্যালারি পায়, মান্থলি 3-3.5 লাখ টাকা পায়। আর এই পাবলিক সেক্টরে হয়তো একটা স্কিল টু ছোট মানের অফিসার, সেও 2-2.5 লাখ টাকা পায়। এখানে খুব একটা ইকুইটি আছে, যেরকম ত্রিপুরাতে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সরকারের সেটা ইকুইটি দেখা যায়, সমানভাবে গ্রো করা উচিত, যেটা ত্রিপুরা বা পশ্চিমবঙ্গ বা কেরালা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ওভার এ পিরিয়ড অফ টাইম। এই জিনিসটা পাবলিক সেক্টরে থাকে। আপনি যদি এইচডিএফসি ব্যাংক বা প্রাইভেট ব্যাংকে দেখেন, ওদের 94% অফিসার মাত্র 48,000 টাকা মান্থলি মাইনে পায়। ওইখানে এক্সপ্লয়েট করা হয় ওদেরকে। কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক একটা স্টেটের চরিত্র, যেরকম একটা স্টেট গভর্নমেন্ট থাকে অ্যাজ পার আর্টিকেল 12 অফ দি কনস্টিটিউশন। সো এই যে ওদেরকে ইনসেন্টিভ দেওয়া 5টা ব্র্যাকেটে, লাস্ট ব্র্যাকেটকে না দেওয়া, 55-58 এক্সটেনশন না দেওয়া, এই করে জায়গাটা ভ্যাকেন্সিটা ক্রিয়েট করা, এখান থেকে এই হিউজ ইনসেন্টিভ দিয়ে প্রাইভেট সেক্টর থেকে লোক আনবে সিনিয়র ম্যানেজমেন্টে। উপরে এমডি আনছে স্টেট ব্যাংকে, প্রাইভেট সেক্টর থেকে অন্য ব্যাংকে এমডি ইডি আনবে। এই করে বোর্ডটাকে প্রাইভেট সেক্টরের হাতে দিয়ে দেবে। আমি একটা ব্যাকগ্রাউন্ডটা বলি। এই সরকার যখন আসে সেন্ট্রাল গভর্নমেন্টে আজকে 11 বছর, 2017-এর সময় ওরা প্রম্পট কারেক্টিভ অ্যাকশন একটা এনেছিল। ওটা কি? যদি আপনার ব্যাংকের এনপিএ হাই, তাহলে আপনি আর লোন দিতে পারবেন না, আর লোন দিতে পারবেন না। এখন যদি আপনি লোন দিতে না পারেন, আপনার ডিপোজিট কি করে উঠাবেন? আপনার মিসম্যাচ হয়ে যাবে। আমি ডিপোজিট নিয়ে নিলাম, যদি লোন দিতে না পারে আমার তো লস হয়ে যাবে। এই করে হিউজ অ্যামাউন্ট অফ মানে আমাদেরকে রাইট অফ আইবিসির মাধ্যমে 16 লাখ কোটি টাকা রাইট অফ করেছে ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি কোড, এনসিএলটির আন্ডারে। আর দেখা গেছে যে বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে 94% অব দি হেয়ার কাট করে মাত্র 6% দিয়েছে। এমনকি রামদেব যখন রুচি সয়াটা কিনে, বাবা রামদেব, ওই রুচি সয়াতে হিউজ হেয়ার কাট দেওয়ার পরে তারপর রামদেবকে দিয়েছে। রামদেব কেনার সময় ওই টাকাটা আবার ব্যাংক লোন দিয়েছে। এটা তো যে কোনো মানুষ কিনতে পারে, রামদেব বাবাদের দরকার নেই, যে কোনো মানুষই কিনতে পারে এটা। সো এই করে বিভিন্ন টাকা লুট, প্রায় 16 লাখ কোটি টাকা রাইট অফ হয়েছে আপনার আমার টাকা। আমি আসবো ওই কথাটাতে, সাধারণ মানুষের কিভাবে এটা ক্ষতি হচ্ছে আমি ডিটেলসে বলছি, যাতে আপনারা বুঝে লিখতে পারেন। তারপর যখন প্রম্পট কারেক্টিভ অ্যাকশন আসার পরে পাবলিক সেক্টর ব্যাংকগুলোকে ডিপোজিট নিতে দেয়নি। তারপরে যখন দেখছে এরা দে আর স্টিল বাউন্সিং ব্যাক, প্রফিট করছে, দে আর কামিং আউট অফ ইট, তখন বলছে আমি এনসিএলটি আইবিসি হিউজ রাইট অফ। তারপর কি করেছে, ওটার পরে যখন আমরা বাউন্স ব্যাক করেছি, তারপরে মার্জার, ফোর্সড মার্জ করে দিয়েছে সবগুলো ব্যাংক, কমিয়ে আমরা 12টা ব্যাংক এখন ইন্ডিয়াতে। ওই মার্জারের পরেও যখন আমরা হিউজ প্রফিট করছি, দেন দে আর ডুইং দিস টেকনিক যে এফডিআই বাড়াবো, এমডি প্রাইভেট সেক্টর থেকে আনবো। আর হচ্ছে না, ওরা পারছে না, অটোমেটিক এই ব্যাংক ফেল করছে না। আজকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হাইয়েস্ট প্রফিট করে ইন্ডিয়াতে, কোন প্রাইভেট রিলায়েন্সের থেকে উপর প্রফিট করে। আমরা এবার হয়তো 80,000 কোটি টাকা প্রফিট করবো। রিলায়েন্সের হাইয়েস্ট প্রফিট মেকিং কোম্পানি, কিন্তু এই কোম্পানি কে চলায়? সরকারি কোম্পানি, পাবলিক সেক্টর। তার মানে তোমার প্রাইভেট সেক্টর থেকে এই সেক্টর ভালো চলছে। সরকার যদি রিফর্ম বা ভালো কিছু করা উচিত, তাহলে সরকার রিলায়েন্সে মনোযোগ দিক, আদানিতে মনোযোগ দিক, এইচডিএফসিতে মনোযোগ দিক, আইসিআইসিতে মনোযোগ দিক, যে তোমরা স্টেট ব্যাংক থেকে বেশি কাজ কেন করতে পারছো না? আজকে এইচডিএফসি, আজকে এসবিআইতে আমাদের কাছে আছে 51 কোটি কাস্টমার, আর আমাদের কাছে অফিসার আছে 1 লাখ, ক্লার্ক আছে 1 লাখ, 2 লাখ ধরুন। আজকে এইচডিএফসি ব্যাংকে আছে 8 কোটি বা 9 কোটি কাস্টমার, ওদের কাছে 2 লাখ অফিসার আছে। এই কথাটা কি সরকার জানে না? আমাদের কাছে 1/6 স্টাফ স্ট্রেংথ আছে। আজকে আমাদের প্রতি মানুষ 2000 কাস্টমারকে সার্ভ করে। স্টেট ব্যাংক বা সব পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট ব্যাংকে প্রতিজন এমপ্লয়ি 350 জনকে সার্ভ করে। এই জন্য প্রাইভেট ব্যাংকের মানুষের সার্ভিস ভালো। কিন্তু প্রাইভেট ব্যাংকের স্যালারি কি দিচ্ছে? হায়ার এন্ড ফায়ার। যদি একটা লোক অসুস্থ হয়ে যায়, এটা কি হওয়া উচিত সমাজে? আজকে সমাজে আমরা দেখছি ব্লিঙ্কিট বা অনেক কোম্পানি, আমি জানি না আগরতলাতে ব্লিঙ্কিট আসছে কিনা, আসবে, এখানেও আসবে, 7 মিনিটে জিনিস ডেলিভারি হয়। এই জিনিসটা সরকার যে অ্যালাউ করছে, এতে কি ছোট ছোট দোকান থাকবে? কালকে সিস্টেমে থাকবে। আজকে আমার ছেলে কি করবে, আপনার ছেলে কি করবে? ব্লিঙ্কিটে ডেলিভারি বয় হবে, অনলি ডেলিভারি। দিস ইজ কল্ড গিগ ইকোনমি। এই যে লেবার ল রিফর্মস, দে আর টকিং অ্যাবাউট গিগ ইকোনমি।